নমস্কার, ডক্টর তাপস চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এক্সপ্লোর বেঙ্গলের এপিসোডে আছি, আর এই এক্সপ্লোর বেঙ্গলের এপিসোডে আমরা বিভিন্ন ধরনের রাজবাড়ি সম্বন্ধে তোমাদের অলরেডি জানিয়েছি। এর আগে বিভিন্ন রাজবাড়িতে তোমাদের দেখিয়েছি অজানা অচেনা তথ্য, বিভিন্ন রাজবাড়ির ইতিহাস, বিভিন্ন রাজবাড়ির ভৌতিক কাহিনী সম্বন্ধে। কিন্তু আজকে যে রাজবাড়িটা তোমাদের জানাবো সেটা একটু আলাদা। এই রাজবাড়ির সাথে যেমন জুড়িয়ে আছে অনেক ঐতিহাসিক তথ্য, তেমনি এই রাজবাড়ির অন্দরে লুকিয়ে আছে অজানা অচেনাও কিছু তথ্য। তাহলে চলো আজকে দেখে নিই আজকের এই রাজবাড়ি জানার এপিসোডে আমরা কোথায় গেছিলাম। কিন্তু হ্যাঁ, তার আগে কিন্তু সবাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবে না। আজ আমরা যে রাজবাড়ি নিয়ে কথা বলবো সেই রাজবাড়ির কলঙ্কজনক অধ্যায় হয়তো অনেকেই জানেন না। এই রাজবাড়িরই এক সন্তান যে ব্রিটিশদের পক্ষ নিয়ে রাজসাক্ষী হন, কিন্তু তাকে পরে বিপ্লবীদের গোপন তথ্য ফাঁস হওয়ার জন্য আলিপুর সেন্ট্রাল জেলে গুলি করা হয়। হ্যাঁ, আজ আমরা কথা বলছি এমনই এক রাজবাড়ি যার নাম শ্রীরামপুর রাজবাড়ি। সত্যজিৎ রায় একদিন ঘুরতে ঘুরতে হাজির এই শ্রীরামপুর রাজবাড়িতে, ঘরে বাইরে ছবির শুটিং সাইট দেখতে। খবর ছড়াতেই উপচে পড়ল ভিড়। বেগতিক দেখে শুটিংয়ের পরিকল্পনা সেখানেই ইতি। এ বাড়িতে বিভিন্ন সময় এসেছেন রূপলী জগতের বহু তারকা। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, কে নেই সেখানে। এই বাড়িতে অতিথি হয়ে এসেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। শোনা যায় ত্রিবেণী সম্মেলন উপলক্ষে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, এসেছেন ডাক্তার বিধান রায়। যোগসূত্র এই বাড়িরই বলাইচন্দ্র গোস্বামী, যিনি ছিলেন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান। এই বাড়ির আর এক সদস্য তুলসীচন্দন গোস্বামী ছিলেন চিত্তরঞ্জন দাসের কাছের মানুষ। চিত্তরঞ্জনের স্ত্রী বাসন্তী দেবী অত্যন্ত স্নেহ করতেন তাকে। এই বৃত্তেরই আর এক বিপ্লবী সুভাষচন্দ্র বসুর সঙ্গেও ছিল তুলসীচন্দ্রের বিশেষ হৃদ্যতা। সেই সূত্রে সুভাষও এসেছিলেন এই বাড়িতে। এক নিঃশ্বাসে এত দূর বলে থামলেন শ্রীরামপুর গোস্বামী বাড়ির উত্তর পুরুষ শিবাশিস গোস্বামী। বললেন, এ বাড়ির অতীত ঐতিহ্য জুড়ে রয়েছেন বহু দিকপাল ব্যক্তিত্ব, যার মধ্যে রামজয় গোস্বামী অন্যতম। জোড়াসাঁকোর দ্বারকনাথ ঠাকুরের সঙ্গে তিনি যৌথভাবে ইউনিয়ন ব্যাংক স্থাপন করে, যদিও সে ব্যাংকে পরে ফেল করে। এ বাড়ির আর এক সফল ব্যবসায়ী রঘুরাম গোস্বামীর মুখোমুখে নাম হয় প্রিন্স অফ মার্চে। শোনা যায় যখন ডাচরা শ্রীরামপুর ছেড়ে চলে গেলেন তখন এই রঘুরাম পুরো শ্রীরামপুর কিনে নিতে চেয়েছিলেন, কিন্তু ইংরেজদের বাধাদানের কারণে তিনি তা পারেননি। গোস্বামী বাড়ির আর এক শরিক দেবাশিস গোস্বামী জানালেন এ বাড়ির আদিপুরুষের কাহিনী। চৈতন্য পার্শ্বদ অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দের কন্যার বংশধরের সাথে বিয়ে হয় পাটুলির পণ্ডিত লক্ষণ ভট্টাচার্যের, যিনি নবাব আলীবর্দীর কাছ থেকে চক্রবর্তী উপাধি পান। তার পুত্র রামগোবিন্দ টোলে অধ্যাপনা করতেন। এই রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুর গোস্বামী পরিবারের আদি পুরুষ। নবাব আলীবর্দী খাঁয়ের শাসনকালে রামগোবিন্দ শ্রী মনোরমাকে নিয়ে জলপথে পাটুলি থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কলকাতার কাছাকাছি মনোরমার হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে। রামগোবিন্দকে তাই শ্রীরামপুরে থামতে হয়। শেওড়াফুলির রাজা মনোহর রায় তা জানতে পেরে তাদের থাকার ব্যবস্থা করেন। সেই সূত্রে জমিদারি পান রামগোবিন্দ। তার নাতি হরিনারায়ণ গোস্বামীর আমলে দুর্গাপূজার সূচনা। পরে মূল বসতবাড়ির অনুকরণে প্রাসাদ সংলগ্ন ঠাকুর দালানে জাঁকজমক করে পুজো শুরু করেন রঘুরাম, যে পুজো এবছর 340 বছরে পদার্পণ করল। এবারই দুর্গাপুজোয় আসর জমিয়ে গিয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা থেকে রূপচাঁদ পক্ষী। কি কেমন লাগছে ভিডিওটা শুনতে? এখনও তো অনেক গল্প শোনা বাকি, তাহলে আশা করি বাকিটাও শুনবে। কিন্তু এখনও যারা এই ভিডিওটাকে লাইক আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু ওই নিচে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দাও আর এই ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবে।
সেই রাজবাড়ির দেওয়ালে ঘুণ ধরেছে আজ, আর সেই আসর বসে না এখন। যেটুকু হৈহুল্লোড় হয় তা শুধু ওই পরিবারের লোকজনের মধ্যেই সীমাবদ্ধ। শিবাশিস একটু আক্ষেপের সুরেই বললেন, জানি না এরপর কি হবে। এখন শুধু সেলফি আর ছবি তোলার ভিড়। ঐতিহ্য নিয়ে কেউই বিশেষ আর আগ্রহী নয়। পুজোর সময় হেরিটেজ ট্যুর করতে কিছু মানুষ আসেন। সরকারি সাহায্য ছাড়া এই বিশাল বাড়ি রক্ষণাবেক্ষণ করা বেশ কঠিন কাজ। আসলে এই রাজবাড়ি নিয়ে বিশেষভাবে আগ্রহী হয়েছিলেন তিনি 2010 সালে, যখন এলাহাবাদে মতিলাল নেহরুর বাসভবন আনন্দ ভবনে চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর সঙ্গে উনার জ্যাঠামশাই তুলসী গোস্বামীর ছবি উনি দেখেছিলেন। শ্রীরামপুর ফিরে এসে পরিবারের ইতিহাস চর্চা ও রাজবাড়ি রক্ষণাবেক্ষণে উনি মনোযোগ দেন। জানি না এর পরের প্রজন্ম কী করবে, এই বলেই শেষ করলেন উনি এই রাজবাড়ির গল্প। যদিও এই রাজবাড়ির গল্পের অনেক ইতিহাস আজকে আমরা জানলাম, কিন্তু এই রাজবাড়ির একটি কলঙ্কজনক অধ্যায় হয়তো অনেকেই জানেন না। 1908 সালে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে বোমা মেরে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, যা পরবর্তীকালে ব্যর্থ হয়। আলিপুর বোমার মামলার অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ সহ 30 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয় মুরারিপুকুর বাগানবাড়ি এবং অনুশীলন সমিতির অফিস থেকে। ভেস্তে যায় বিপ্লবীদের সব পরিকল্পনা। তখন শ্রীরামপুর রাজবাড়ির সন্তান শ্রী নরেন গোস্বামী ব্রিটিশদের পক্ষ নিয়ে রাজসাক্ষী হন, কিন্তু বিপ্লবীদের গোপন তথ্য ফাঁস হবার আগেই আলিপুর সেন্ট্রাল জেলে নরেন গোসাইকে 6টি গুলি করে হত্যা করেন চন্দননগরের বিপ্লবী কানাইলাল দত্ত। মেদিনীপুরের সত্যেন্দ্রনাথ বসু। পরবর্তীকালে দুজনেরই ফাঁসির আদেশ ধার্য করা হয়, যেটির আনুমানিক সময় 1908 সাল। আশা করি আপনাদের এই রাজবাড়ির ইতিকথা জেনে খুবই ভালো লাগলো। তো যারা এই ধরনের ভিডিও দেখতে যারা এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো। আর যারা এই চ্যানেলে নতুন, তারা কিন্তু একদম এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। থ্যাংক ইউ। দেখা শেষ। এরপর আরও কয়েকটা জায়গা আমরা এবার দেখে নেব। শ্রীরামপুর গিয়ে রাজবাড়ির পাশাপাশি এই জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা ঘুরে দেখবে। আশা করি শ্রীরামপুর রাজবাড়ির এই ইতিহাস তোমরা শুনলে আর তোমাদের ভালো লাগলো, জানতে পারলে অনেক অজানা তথ্য। তো এরকমই বিভিন্ন অজানা অচেনা তথ্য আমাদের এই বাংলার বুকে লুকিয়ে আছে, আর তাই এই চ্যানেলে আমরা সেগুলো উপস্থাপনা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যারা এই ভিডিওটা দেখলে তারা কিন্তু চ্যানেলটিকে একদমই লাইক করতে ভুলবে না। এভাবেই আমরা তুলে আনবো আমাদের এই বাংলার বিভিন্ন ঐতিহাসিক জায়গার বিবরণ।